2026-এর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন কি কেবল গণতন্ত্রের উৎসব নাকি অপরাধার বৃত্তের আস্ফালন? দক্ষিণ চব্বিশ পরগনার শওকত মোল্লা, বীরভূমের কাজল শেখ, অনুব্রত মণ্ডল, ফলতার জাহাঙ্গীর খান, আরাবুল, অর্জুন সিং, একের পর এক নাম। এত নাম বলে শেষ করা যাবে না। যারা বা যাদের দাপট এবারের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে কমিশনের কাছে ছিল রীতিমতো কড়া চ্যালেঞ্জ। আমরা বলছি না এই কথা। অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস এর ভোটের আগে করা একটি রিপোর্টে বলা হয়েছিল এবারের নির্বাচনে পশ্চিমবঙ্গে ফৌজদারি মামলা ছিল পাহাড় প্রমাণ। হলফনামার তথ্য অনুযায়ী বিজেপির 290 জন প্রার্থীর মধ্যে 208 জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা ছিল। এর মধ্যে 188 জন গুরুতর অপরাধে অভিযুক্ত। অপরদিকে তৃণমূল কংগ্রেসের 290 জন প্রার্থীর মধ্যে 112 জনের বিরুদ্ধে মামলা চলছে, যার মধ্যে 90 জনের বিরুদ্ধে রয়েছে গুরুতর অভিযোগ। এছাড়াও সিপিআইএম এর 94 জন এবং কংগ্রেসের 76 জন প্রার্থীর বিরুদ্ধেও মামলা ছিল। শুধু তাই নয়, রিপোর্টে আরো ভয়াবহ তথ্য সামনে এসেছে। 192 জন প্রার্থীর বিরুদ্ধে নারী ঘটিত অপরাধের অভিযোগ রয়েছে। এর মধ্যে 8 জন প্রার্থী রয়েছে যাদের বিরুদ্ধে ধর্ষণ ও গণধর্ষণের মতো মামলাও চলছে। তাছাড়া 35 জনের বিরুদ্ধে খুনের এবং 185 জনের বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা রয়েছে। আর তাই এই অবস্থায় অন্তত পশ্চিমবঙ্গে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করার ক্ষেত্রে কতটা সফল হলো নির্বাচন কমিশন, আজকের ভিডিওতে আমরা তুলে ধরব সেই কথাই। সঙ্গে থাকুন। শুধু একটা নির্বাচন নয়, এটা কি গণতন্ত্রের সবচেয়ে শক্তিশালী পরীক্ষা নাকি আস্থার সবচেয়ে বড় সংকট? 2026 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম 2 দফা সংখ্যার হিসেবে রেকর্ড, কিন্তু প্রশ্নের হিসেবে বিস্ফোরক। 91%, 92%, 93% ভোট পড়েছে, কিন্তু সেই ভোটের ভিতরে কি সত্যি আছে মানুষের নির্ভীক সিদ্ধান্ত, নাকি তার আড়ালে লুকিয়ে আছে অভিযোগ, উত্তেজনার অবিশ্বাসের এক জটিল বাস্তবতা? আজকের এই বিশ্লেষণে আমরা খুঁজে দেখব ভারতের নির্বাচন কমিশন কিভাবে পশ্চিমবঙ্গের এত বড় উত্তেজনাময় একটি নির্বাচন আদৌ সফলভাবে সংগঠিত করতে পারলো কিনা। খুঁজে দেখব নির্বাচন কমিশনের একের পর এক সেই সিদ্ধান্ত যা গণতন্ত্রের জন্য কতটা লাভজনক এবং ভোটারদের মনে কতটা আস্থা তৈরি করতে পেরেছে। এই গোটা প্রক্রিয়া আসলে কতটা সফল আর কতটা বিতর্কিত। নমস্কার, আমি স্নেহা মুখার্জি আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন খবরের পেছনে খবর। প্রথমেই আসি, পশ্চিমবঙ্গে ভোট ঘোষণার পরপরই ভারতের নির্বাচন কমিশন একের পর এক প্রশাসনিক বদলির মাধ্যমে কার্যত রাজ্যের প্রশাসনিক কাঠামোকেই নতুন করে সাজিয়ে ফেলে। বিভিন্ন জাতীয় সংবাদ মাধ্যমের রিপোর্ট বিশ্লেষণ করলে স্পষ্ট বোঝা যায় এটি কোনো সাধারণ রুটিন ট্রান্সফার ছিল না, বরং একটি বড় কৌশলগত পদক্ষেপ যার উদ্দেশ্য ছিল নির্বাচনের আগে প্রশাসনকে নিরপেক্ষ অবস্থানে নিয়ে আসা। মার্চ 2026-এর মাঝামাঝি সময় থেকেই এই প্রক্রিয়া শুরু হয়। আচরণবিধি জারি হওয়ার পরপরই নির্বাচন কমিশন এক ধাক্কায় একাধিক শীর্ষ প্রশাসনিক পদে বদল আনে। প্রায় 13 জন আইএএস এবং 20 জন আইপিএস অফিসারকে সরিয়ে দেওয়া হলো, যাদের মধ্যে বেশ কয়েকজন জেলা শাসক এবং গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা আধিকারিকও ছিলেন। একই সঙ্গে আরো কিছু রিপোর্টে উল্লেখ করা হয় 5 জন শীর্ষ পুলিশ আধিকারিক এবং 11 জন জেলা ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব থেকে সরানো হয়। এই পদক্ষেপগুলোর মাধ্যমে কমিশন কার্যত সেই সব জায়গায় নতুন অফিসার বসাতে শুরু করে যেখানে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠতে পারত। এরপর এই বদলির পরিধি আরো বাড়তে থাকে। শুধু শীর্ষ স্তরই নয়, পুলিশের ব্যবস্থার মধ্যম স্তরেও বড় সড়ো রদবদল করা হয়। প্রায় 19 জন আইপিএস অফিসার, যাদের মধ্যে পুলিশ কমিশনার এবং জেলা পুলিশ সুপারও ছিলেন, তাদের বদলি করা হয়। এর ফলে স্পষ্ট হয় কমিশন শুধু প্রশাসনিক প্রধানদের নয়, পুরো আইন শৃঙ্খলা ব্যবস্থাকেই নিজেদের নিয়ন্ত্রণে এনে একটি নতুন ভারসাম্য তৈরি করতে চাইছিল। সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিকটি ছিল মাঠ পর্যায়ের পরিবর্তন। প্রায় 170 জন পুলিশ অফিসার এবং 83 জন ব্লক ডেভেলপমেন্ট অফিসারকে একযোগে বদলি করা হয়। এই ভিডিওরা অনেক ক্ষেত্রে সহকারী রিটার্নিং অফিসার হিসেবেও কাজ করেন, ফলে ভোট পরিচালনার ক্ষেত্রে তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু তাই নয়, বিভিন্ন সংবেদনশীল থানায় কর্মরত ওসি পর্যায়ের অফিসারদেরও সরিয়ে নতুন করে পোস্টিং দেওয়া হয়। ভবানীপুর, নন্দীগ্রামের মতো রাজনৈতিকভাবে স্পর্শকাতর এলাকায় এই পরিবর্তন বিশেষভাবে নজর কেড়েছিল। এপ্রিলের শেষ সপ্তাহে কলকাতার একাধিক থানায় নতুন অফিসার নিয়োগের ঘটনাও সামনে আসে, যা স্পষ্টভাবে নির্বাচন কমিশনের নির্দেশেই করা হয়েছিল। এই পুরো প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিল আরও একটি গুরুত্বপূর্ণ কৌশল, সেন্সিটিভ বুথ ম্যাপিং। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী প্রায় 12,000 বুথকে সংবেদনশীল হিসেবে চিহ্নিত করা হয় এবং সেই অনুযায়ী সংশ্লিষ্ট এলাকায় কর্মরত কিছু আধিকারিককে সরিয়ে দেওয়া হয়। অর্থাৎ কমিশন শুধুমাত্র উপরের স্তরে নয়, বুথ স্তর পর্যন্ত ঝুঁকি মূল্যায়ন করে প্রশাসনিক পদক্ষেপ নিয়েছিল। তবে এই ব্যাপক বদলি একেবারে বিতর্কযুক্ত ছিল না। এই পদক্ষেপকে ঘিরে
রাজনৈতিক প্রতিক্রিয়া তীব্র হয়ে ওঠে। রাজ্যের শাসক দলের পক্ষ থেকে অভিযোগ তোলা হয় নির্বাচন কমিশন অতিরিক্ত সক্রিয়তা দেখাচ্ছে এবং রাজ্য প্রশাসনের সঙ্গে যথাযথ পরামর্শ ছাড়াই একতরফা সিদ্ধান্ত নিচ্ছে। বিষয়টি এতটাই গুরুতর আকার নেয় যে আদালত পর্যন্ত গড়ায়। এই বদলিগুলিকে চ্যালেঞ্জ করে জনস্বার্থ মামলা দায়ের হয় এবং প্রশ্ন ওঠে নির্বাচন কমিশন কি তার সাংবিধানিক সীমা অতিক্রম করছে? অন্যদিকে নির্বাচন কমিশন আদালতে নিজেদের অবস্থান স্পষ্ট করে জানায় যে এই বদলিগুলো কোনোভাবেই প্রশাসনের শূন্যতা তৈরি করেনি, বরং নির্বাচনের নিরপেক্ষতা নিশ্চিত করার জন্য এগুলো অত্যন্ত প্রয়োজনীয় ছিল। তাদের যুক্তি ছিল নির্বাচন প্রক্রিয়ার উপর জনসাধারণের আস্থা বজায় রাখতে হলে প্রশাসনিক স্তরে এই ধরনের হস্তক্ষেপ অপরিহার্য। 2026 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম ও দ্বিতীয় দফার ভোট নিয়ে নির্বাচন কমিশনের ভূমিকা বিচার করতে গেলে প্রথমেই নজর দিতে হয় জাতীয় সংবাদ মাধ্যমের রিপোর্টগুলোর দিকে, কারণ সেখানেই ফুটে ওঠে বাস্তব চিত্র। সরকারি বক্তব্যের বাইরে মাঠের পরিস্থিতি, রাজনৈতিক প্রতিক্রিয়া এবং প্রশাসনিক পদক্ষেপের এক সম্বন্ধিত প্রতিফলন। 23 এপ্রিল প্রথম দফার ভোট। ET Now report headline record turnout violence claims and Mamta Subhendu battle mark phase 1 voting। একদিকে 91% বেশি ভোট যা গণতন্ত্রের শক্তির প্রতীক, অন্যদিকে স্পোরডিক ভায়োলেন্স আর ইভিএম কমপ্লিমেন্টস যা পুরো প্রক্রিয়াকে প্রশ্নের মুখে দাঁড় করায়। কিছু জায়গায় বোমা বিস্ফোরণের খবর উঠে আসে যা আইন শৃঙ্খলা নিয়ে উদ্বেগ বাড়ায়। এরপর দিন 24 এপ্রিল ফিনান্সিয়াল এক্সপ্রেস জানায় পিপল স্টেপড আউট দ্য কাস্ট ভোটস উইদাউট এনি ফিয়ার। সেখানে বলা হয় প্রায় 91.78% ভোট পড়েছে। স্বাধীনতার পর অন্যতম সর্বোচ্চ এই রিপোর্ট নির্বাচন কমিশনের পক্ষে একটি বড় যুক্তি তুলে ধরে। মানুষ ভোট দিতে বেরিয়েছে, অংশগ্রহণ করেছে, অর্থাৎ গণতান্ত্রিক প্রক্রিয়া সচল ছিল। কিন্তু এখানেই শেষ নয়, ভোট শেষ হতেই শুরু হয় অন্য এক অধ্যায়। 25 এপ্রিল ET Now রিপোর্ট করে ECI orders suspension of 5 police officials after phase 1 polling। গুরুতর অসদাচরণ এবং নিরপেক্ষতা বজায় রাখতে ব্যর্থতার অভিযোগে 5 জন পুলিশ অফিসারকে সাসপেন্ড করার নির্দেশ দেয় নির্বাচন কমিশন। এটি একদিকে কমিশনের সক্রিয়তা দেখায়, অন্যদিকে এটাও প্রমাণ করে সমস্যা ছিল এবং তা এতটাই গুরুতর যে সরাসরি ব্যবস্থা নিতে হয়েছে। এরপর আসে দ্বিতীয় দফা। 29 এপ্রিল ইন্ডিয়ান এক্সপ্রেস রিপোর্ট করে ওয়েস্ট বেঙ্গল ক্লকস হাইয়েস্ট এভার টার্ন আউট, যেখানে জানানো হয় প্রথম 2 দফা মিলিয়ে 92 থেকে 93% ভোট পড়েছে। নিঃসন্দেহে এটি নির্বাচন কমিশনের একটি বড় প্রশাসনিক সাফল্য, কিন্তু ঠিক এই সাফল্যের মাঝেই বিস্ফোরিত হয় বিতর্ক। 1 মে দ্য টাইমস অফ ইন্ডিয়া রিপোর্টে ম্যানিপুলেশন টেকিং প্লেস, মমতা ব্যানার্জি রেজ ইভিএম কনসার্নস। মুখ্যমন্ত্রী সরাসরি ইভিএম নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুললেন। একই দিনে ইকোনমিক টাইমস জানায় তৃণমূল প্রার্থীরা স্ট্রং রুমের সামনে ধর্নায় বসেছে, ইরেগুলারিটি ক্লেমস তুলেছে। অন্যদিকে নির্বাচন কমিশন জিরো টলারেন্স নীতি নিয়ে পোস্ট পোল হিংসার বিরুদ্ধে কঠোর পদক্ষেপের নির্দেশ দেয়। প্রায় 70,000 কেন্দ্রীয় বাহিনী রাজ্যে রেখে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় যাতে ফল ঘোষণার আগে হিংসা নিয়ন্ত্রণে রাখা যায়। শুধু তাই নয়, ইকোনমিক টাইমস রিপোর্ট করে 15টি বুথে পুনর্ভোটের নির্দেশ দেওয়া হয়েছে, অর্থাৎ অভিযোগকে গুরুত্ব দিয়ে সংশোধনমূলক পদক্ষেপও নেওয়া হয়েছে। সব মিলিয়ে এখানে একটা দ্বৈত ছবি কিন্তু স্পষ্ট, প্রশাসনিকভাবে শক্তিশালী কিন্তু রাজনৈতিকভাবে প্রশ্নবিদ্ধ। এই বিতর্কের মধ্যে সবচেয়ে বড় ঘটনাগুলোর একটি ঘটে 29 এপ্রিল, দ্বিতীয় দফার ভোটের দিন। কেন্দ্রীয় বাহিনীকে ঘিরে তীব্র অভিযোগ ওঠে। তৃণমূল নেতা অভিষেক ব্যানার্জি দাবি করেন হাওড়ার উদয়নারায়ণপুরে এক বৃদ্ধ ভোটার কেন্দ্রীয় বাহিনীর ধাক্কায় মারা গেলেন। দ্য প্রিন্ট, ইকোনমিক টাইমস, ডেকান হেরাল্ড সব জায়গাতে নাকি এই খবর শিরোনামে উঠে আসে। অভিযোগ আরো তীব্র হয় যখন তিনি কেন্দ্রীয় বাহিনীকে বিজেপি প্রাইভেট আর্মি বলে আক্রমণ করলেন। স্বাভাবিকভাবেই এই ঘটনা জনমনে প্রবল প্রভাব ফেলে, কিন্তু এখানেই আসে দ্বিতীয় দিক। নির্বাচন কমিশন বিষয়টি তদন্ত করে এবং সংশ্লিষ্ট বুথের সিসিটিভি এবং ওয়েবকাস্টিং ফুটেজ খতিয়ে দেখে। বিভিন্ন রিপোর্টে উঠে আসে বৃদ্ধ ব্যক্তি আগে থেকেই অসুস্থ ছিলেন। ফুটেজে কোনো স্পষ্ট হামলার দৃশ্য দেখা যায়নি। কেন্দ্রীয় বাহিনীর সরাসরি আক্রমণের প্রমাণ মেলেনি, অর্থাৎ কমিশন কার্যত অভিযোগ খণ্ডন করার চেষ্টা করে এবং প্রযুক্তিগত প্রমাণের উপর নির্ভর করে নিজেদের অবস্থান চালায়। এই ঘটনাটি খুব গুরুত্বপূর্ণ, কারণ এখানে আমরা দেখি রাজনৈতিক অভিযোগ, মিডিয়ার বিস্তার এবং প্রশাসনিক যাচাই, এই 3টি স্তর একসাথে কাজ করেছে। নির্বাচন কমিশন শুধু ভোট পরিচালনা করেননি, রিয়েল টাইম অভিযোগ যাচাই এবং
প্রযুক্তির মাধ্যমে সত্যতা নির্ধারণেরও কাজ করেছে, কিন্তু একই সঙ্গে এটাও স্পষ্ট আস্থা পুরোপুরি তৈরি হয়। এই নির্বাচনে আরেকটি বড় নাম সামনে আসে উত্তরপ্রদেশের আইপিএস অফিসার অজয় পাল শর্মা। তাকে সাউথ 24 পরগনার সংবেদনশীল এলাকায় পুলিশ অবজারভার হিসেবে নিয়োগ করে নির্বাচন কমিশন। তার দায়িত্ব ছিল নিরাপত্তা পর্যবেক্ষণ, ভোটার ভীতিরোধ এবং কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে সমন্বয় রাখা। ইকোনমিক টাইমস তাকে সিংঘম ভার্সেস পুষ্পা স্টাইলে তুলে ধরে, অর্থাৎ একজন কঠোর অ্যাকশন ওরিয়েন্টেড অফিসার হিসেবে। একটি ভাইরাল ভিডিওতে দেখা যায় তিনি সরাসরি মাঠে নেমে হুঁশিয়ারি দিচ্ছেন। এটাই তাকে জাতীয় আলোচনার কেন্দ্রে নিয়ে আসে। কিন্তু এখানেও বিতর্ক। তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে পিআইএল দায়ের হয়, তাকে পার্টিশিয়ান বলা হয়, যদিও কলকাতা হাইকোর্ট হস্তক্ষেপ করতে অস্বীকার করে। কার্যত নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে সমর্থন করে পরিস্থিতি সামাল দিতে কমিশন প্রশাসনিক বদলিও করে। অর্থাৎ শুধু নিয়োগ নয়, সেই নিয়োগ ঘিরে তৈরি হওয়া উত্তেজনাও তারা ম্যানেজ করেছে। এই গোটা ঘটনাটি একটি বড় সত্য সামনে আনে। নির্বাচন কমিশন কঠোর অফিসার দিয়ে গ্রাউন্ড কন্ট্রোল শক্ত করতে চেয়েছে, কিন্তু সেই কঠোরতাই আবার রাজনৈতিক নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে। সবশেষে যদি আমরা ছবিটা দেখি, সংবাদ মাধ্যম, রিপোর্ট, তারিখ, হেডলাইন সব একসাথে মিলিয়ে একটা স্পষ্ট বাস্তবতার সামনে আসে। নির্বাচন কমিশন ছিল সক্রিয়, রেকর্ড ভোট হয়েছে, নিরাপত্তা জোরদার হয়েছে, পুলিশ সাসপেন্ড হয়েছে, পুনর্ভোট হয়েছে, প্রযুক্তি ব্যবহার করে অভিযোগ যাচাই হয়েছে, কিন্তু একই সঙ্গে ইভিএম নিয়ে সন্দেহ, হিংসার অভিযোগ, রাজনৈতিক অবিশ্বাস, এই দুই বাস্তবতা পাশাপাশি চলেছে। অতএব বলা যায় 2026 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম 2 দফা ছিল প্রশাসনিকভাবে সফল, কিন্তু রাজনৈতিকভাবে বিতর্কিত। এখন প্রশ্নটা আপনার, এই নির্বাচন কি সত্যি গণতন্ত্রের জয়, নাকি এটি আস্থার সংকটের এক বড় উদাহরণ? শেষ করার আগে আপনাদের জন্য রেখে যাচ্ছি 7টা প্রশ্ন, যেগুলোর উত্তর শুধু এই নির্বাচন নয়, আমাদের গণতন্ত্রের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে। নাম্বার 1, 92 থেকে 93% ভোট পোড়াকে সত্যি ভয়মুক্ত নির্বাচনের প্রমাণ, নাকি তার আড়ালে অন্য বাস্তবতা লুকিয়ে আছে? নাম্বার 2, ইভিএম নিয়ে বারবার অভিযোগ ওঠা, এটা কি রাজনৈতিক কৌশল নাকি প্রযুক্তিগত স্বচ্ছতার ঘাটতি? নাম্বার 3, কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ, এগুলো কি বিচ্ছিন্ন ঘটনা নাকি রাজনৈতিক দলের তৈরি করে দেওয়া ন্যারেটিভ? নাম্বার 4, নির্বাচন কমিশনের জিরো টলারেন্স নীতি, এটা কি যথেষ্ট নাকি বাস্তবে তার প্রয়োগে ফাঁক থেকে যাচ্ছে? নাম্বার 5, অজয় পাল শর্মার মতো কঠোর অফিসার নিয়োগ, এটা কি প্রয়োজনীয় পদক্ষেপ নাকি নিরপেক্ষতার উপর চাপ সৃষ্টি করে? নাম্বার 6, পশ্চিমবঙ্গে এবার 2026 সালে এমন নির্বাচন করিয়ে কমিশন কি পাস মার্ক ঘরে তুলল? যদি 10 নম্বরের মার্কস থাকে, আপনি তাতে কত দেবেন? নাম্বার 7, সবচেয়ে বড় প্রশ্ন, সব রাজনৈতিক দল যদি নির্বাচন কমিশনের উপর পূর্ণ আস্থা না রাখে, তাহলে গণতন্ত্র কতটা নিরাপদ? আপনার মতামত কি কমেন্টে লিখুন, কারণ এই আলোচনা শুধু রাজনীতি নয়, এটা আমাদের ভবিষ্যতের কথা। আজ এই পর্যন্তই। এমন আরও বিষয় জানতে অবশ্যই চোখ রাখুন দৈনিক সংবাদ অনলাইনের পর্দায়। লাইক, কমেন্ট আর শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ, শুধু নামই যথেষ্ট।